আজকের গল্প মাননীয়া লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা বনলতা। তো চলো শুরু করা যাক। কলেজে গরমের ছুটি। দুপুরবেলা খেয়ে উঠে পরীক্ষার খাতার স্তূপ নিয়ে বসেছি। হঠাৎ কলিং বেলের আওয়াজ। উফ, এখন আবার কে এলো? নিখাত সেলস গার্ল। আজকাল এই এক হয়েছে, সারাটা দুপুর উৎপাত চালায় মেয়েগুলো। শ্যাম্পু, সাবান, ক্রিম, বড়ি, আচার, কিছু না কিছু গছানোর জন্য হানা দেয় অবিরাম। বাড়িটা বড় রাস্তায় হয়ে আরও যেন জ্বালা হয়েছে। এদের হাত থেকে রক্ষা পাওয়া মুশকিল। উফ, আবার বেল বাজলো। আবার সবিতা রানী গেলেন কোথায়? না বলে পাড়া বেড়াতে বেরোলেন নাকি? না ভোঁস করে নাক ডাকাচ্ছেন? অগত্যা উঠতেই হলো। বিরক্ত মুখে চোখ রাখলাম দরজার ম্যাজিক হলে। ওপারে এক বয়স্কা মহিলা, বৃদ্ধাই বলা যায়, পরনে সাদা শাড়ি, চোখে কালো ফ্রেমের চশমা, কাঁধে ছোলা ব্যাগ। দেখে ঠিক সেলস গার্ল মনে হয় না। ডাকাত না। খুললাম দরজা। বলুন। হাত জোর করে নমস্কার করলেন মহিলা। মুখে একটা কৃপাপ্রার্থী হাসি। আমি একটা চ্যারিটেবল সংস্থা থেকে আসছি, সামান্য কিছু সাহায্যের জন্য। মহিলার মুখটা যেন ভারী চেনা চেনা। কোথায় দেখেছি। বেশি করে স্মৃতি হাতড়াতে হলো না। অস্পষ্টে বলে উঠলাম, বনদী না? মহিলা থতমত খেয়ে গেছেন। হ্যাঁ, মানে আপনি আমাকে চিনতে পারছেন না? দিদি, আমি আপনার ছাত্রী সর্বাণী। আপনি আমাদের সেন্ট মারিয়া গার্লস স্কুলে। বলতে বলতে ডেকেছি। আসুন আসুন, ভেতরে আসুন। অপ্রস্তুত বনদী লজ্জিত মুখে বললেন, আমি তোমাকে ঠিক। আপনার কি করে মনে থাকবে? সেই কবেকার কথা। আমি 68-র হায়ার সেকেন্ডারি। আপনি আমাদের ক্লাস টিচার ছিলেন 1 বছর, সেই ক্লাস 4-এ। ঈষৎ গুটিয়ে থাকা বনদীকে প্রায় হাত ধরে এনে বসালাম সোফায়। পাখা চালিয়ে দিয়েছি। ও ঘরে পার্ট 1 পাশের ইতিহাসের খাতা ডাঁই হয়ে পড়ে। সামনে রোববারের মধ্যেই জমা দিতে হবে। এখন এক মুহূর্ত সময় নষ্ট মানে সমূহ বিপদ। তবু মনটা খুশিতে ভরে উঠল। ছোটবেলাকার স্কুলের দিদিমণিকে হঠাৎ দরজায় দেখলে কোন ছাত্রীর না ভালো লাগে? বিশেষ করে এই মধ্যবয়সে পৌঁছে। বনলতা বিশ্বাস ছিলেন আমাদের প্রাইমারি সেকশনের টিচার। ভারী যত্ন করে ইংরাজি পড়াতেন বনদী। বলতে গেলে ওই বিদেশি ভাষা শিক্ষার ভিত আমাদের তৈরি হয়েছিল বনদীর হাতেই। শুদ্ধ উচ্চারণ, সিলেবল ভাগ করে সঠিক বানান লেখা, ইংরাজি ব্যাকরণের প্রাথমিক পাঠ সুন্দরভাবে গুছিয়ে মস্তিষ্কে ঢুকিয়ে দিতে পারতেন বনদী। প্রতিপদেই আমরা ভুল করতাম, কিন্তু বনদীকে কখনো রাগতে দেখিনি। হাসি মুখে বলতেন, মন দে, ওরে মেয়ে, যা বলছি মাথায় রাখ। প্রখর গ্রীষ্ম, গনগনে তাত, পাখার হাওয়াও যেন গায়ে লাগছে না। বনদী রুমালে ঘাড় গলা মুছলেন, হাঁপাচ্ছেনও যেন অল্প অল্প। চোখে এখনো বিস্ময়। বনদী কি দরকারে এসেছেন প্রায় ভুলেই গেছি। বললাম, আপনাকে একটু শরবত করে দিই দিদি? না, অযথা কষ্ট করবে কেন, বরং 1 গ্লাস জল দাও। কিচ্ছু কষ্ট হবে না, একটু ঠান্ডা জলে লেবু, নুন, চিনি দিয়ে। রোদ্দুরে এসেছেন, ভালো লাগবে। দাও তবে, বেশি ঠান্ডা দিও না, আমার সহ্য হয় না। সবিতা রান্নাঘরেই শুয়ে। থসথসে গরমেও কেমন ঘামছে দেখো। ঠেলে তুলতে গিয়েও তুললাম না। নিজের হাতেই যত্ন করে বানিয়েছি শরবত। ট্রেতে বসিয়ে এনে রাখলাম সেন্টার টেবিলে। নেন দিদি। গ্লাসে চুমুক দিচ্ছেন বনদী। আমি দেখছি বনদীকে। মুখখানা ভারী মিষ্টি ছিল বনদীর। সুন্দরী নয়, তবে একটা লাবণ্য ছিল চেহারায়। ছোটোখাট্টো রোগাসোগা গড়ন, শ্যামলা শ্যামলা রং, এক মাথা কোকড়া চুল। বনদী কেমন যেন প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়াতেন। এখন বয়স অনেক কিছুই কেড়ে নিয়েছে। রংটা কেমন খসখসে হয়ে গেছে বনদীর, চুলও কমে গেছে অনেক। কপালে, গালে, গলায়, চোখের নিচে বলিরেখার দাগ অতি স্পষ্ট। কত বয়স হলো বনদীর? 65, 70? শরবতটুকু খেয়ে বনদী যেন বেশ আরাম পেলেন। গ্লাস নামিয়ে রেখে তৃপ্ত মুখে বললেন, হ্যাঁ, যা বলছিলাম, আমাদের একটা ছোট মতন হোম আছে ওই দুস্থ মেয়েদের জন্য। এই ধরো
যাদের স্বামী পরিত্যাগ করেছে, যাদের কোথাও যাওয়ার নেই, সমাজ যাদের নানা কারণে নেয় না, তাদের নিজের পায়ে দাঁড়ানোর মতো একটু ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি আমরা। বাহ, খুব ভালো। কিন্তু আপনি এখনো এসব করেন এই বয়সেও? অথর্ব যখন হয়ে পড়িনি চুপচাপ বসে থাকবো কেন? যতটুকু পারি করি, আমার সাধ্য মতন। বলেই আবার কাজের কথায় ফিরলেন বনদী। হোমটা খুবই ছোট্ট, এখানে 18টা মেয়ে আছে, তাদের খরচ খরচা চালানো। তো গভর্নমেন্ট থেকে গ্রান্ট কিছু পান না? পাওয়ার চেষ্টা করছি, তবে সে অনেক ঝঞ্ঝাট। চিঠি চাপাটি চলছে, ধরাধরিও করছি, কিন্তু নিজেরাই তাই ঘুরে ঘুরে যতটা পারি টাকা পয়সা তোলার চেষ্টা করি আর কি। অনেক ধরনের খরচা আছে তো, মেয়েগুলোর খাওয়া পড়া, নানান রকম হাতের কাজ শেখানো হচ্ছে তাদের, তারও একটা খরচ আছে। এভাবে বাড়ি বাড়ি ঘুরে চাঁদা ওঠে? দেয় অনেকে। বনদী আলগা হাসলেন। বেশিরভাগই অবশ্য হাঁকিয়ে দেন, তাও 5 টাকা 10 টাকা করে যা ওঠে তাই বা কম কি? চলে তাতে? আমরা যারা চালাচ্ছি তারাও দিই যতটা পারি। তার স্বাদ থাকলেও আমাদের আর ক্ষমতা কতটুকু? কত মেয়ে এসে কান্নাকাটি করে, আমরা তাদের জায়গায় দিতে পারছি না। যেটুকু করেন তাই বা কে করে? আমি অকপটভাবে মুগ্ধতাটা জানালাম। বললাম, আমি তো ভাবতেই পারছি না এই বয়সেও আপনি এত বড় একটা কাজ করছেন। বড়টরও কিছু নয়, মানুষ হয়ে জন্মেছি, যতটুকু পারি মানুষের জন্য করা। আপনি রিটায়ার কবে করেছেন দিদি? 7 বছর। বনদের সঙ্গে ক্লাস 4-এর পরে আমাদের আর তেমন যোগাযোগ ছিল না। উঁচু ক্লাসে পড়াতেন না বনদি, হয়তো তত কোয়ালিফিকেশন ছিল না বলেই। অবশ্য স্কুলে থাকতে দিদিমণিদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনোদিনই আমাদের কোনো প্রশ্ন জাগেনি, জাগেও না। তেমন বিশেষ কারণ না থাকলে তাদের ব্যক্তিগত জীবন নিয়েও নয়। হয়তো কারোর স্বামী মারা গেছেন, কিংবা কারোর নতুন বিয়ে হয়েছে, তাই নিয়ে 2-4 দিন চাপা কানাকানি হয়, ব্যাস ওইটুকুই। বনদির ক্ষেত্রে সেরকম কোনো ঘটনা ঘটেনি কখনো। আজ বনদিকে দেখে কৌতূহল হচ্ছিল অল্প অল্প। এখন শিক্ষিকা ছাত্রীর ব্যবধানটা নেই, এখন তো জিজ্ঞেস করে ফেলাই যায়। বাড়িতে আপনার কে কে আছেন দিদি? আমি আর আমার ছেলে। ছেলে কি করেন? ওর একটু সমস্যা আছে। ছোটবেলায় বিশ্রী টাইফয়েড হয়ে মাথাটা কমজোরি হয়ে গেছে। লেখাপড়াও সেভাবে করতে পারেনি, কাজকর্মও গুছিয়ে করে উঠতে পারে না, ঘরেই বসে থাকে সব সময়। ও, প্রশ্নটা করেই অস্বস্তিতে পড়ে গেছি। কথা বলতে পারছিলাম না। মনে মনে অনুমান করে নিলাম স্বামীও মারা গেছেন নিশ্চয়ই, অথবা অন্য কোনো দুঃখজনক ঘটনাও থাকতে পারে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে আর প্রশ্ন করাটা শোভন নয়। ছেলের কথা বলতে গিয়ে পলকের জন্য মেঘ জমেছিল বনদির মুখে, পলকেই মিলিয়ে গেছে। হেসে বললেন, তুমি তো খুব গিন্নিবান্নি হয়ে গেছো দেখছি, পাক্কা হাউসওয়াইফ। না না, আমি হাউসওয়াইফ নই, চাকরি করি। তাই নাকি? কোথায়? একটা কলেজে পড়াচ্ছি, ইতিহাস। বাহ বাহ, খুব ভালো লাগলো শুনে। আমার কোনো ছাত্রী পড়ানোর পেশায় আছে শুনলে আমার এত আনন্দ হয়। তো স্বামী কী করেন? তিনিও কি পড়ান? না না, ও ব্যাংকের অফিসার। ছেলেপুলে? একটি ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে কানপুর আইআইটিতে। ছেলে তাহলে খুব ব্রাইট বলো? ওই আর কি, নরেন্দ্রপুরে পড়তো, ওখান থেকেই পাশ করে। বাক্যটা মাঝপথেই থামিয়ে দিলাম। বনদির বিফল সন্তানের তুলনায় আমার ছেলে অনেক বেশি সফল। এ সত্যটা আমার যেন হঠাৎ অসহজ করে তুলল আমাকে। বনদির হাসি কিন্তু টাল খায়নি একটুও। দারুণ উত্তেজিত গলায় বললেন, আমার ছাত্রীরা সার্থক মা হয়েছে শুনলেও আমার এত গর্ব হয়। ভালো থাকো তুমি, আরও আরও সুখে থাকো। মৃদু হেসে প্রসঙ্গটা ঘুরিয়ে দিলাম। এবার অন্য প্রশ্ন করছি বনদিকে। স্কুলের কি খবর? অন্যান্য শিক্ষিকারা কে কেমন আছেন? অনিমাদি এখনো হেডমিস্ট্রেস আছেন কি না? বনদি অবশ্য সব বলতে পারলেন না। স্কুলের সঙ্গে সম্পর্ক তো তারও অনেক দিন চুকে গেছে। তবে বনদির সঙ্গে কথা বলতে বলতে হারানো একটা গন্ধ যেন খুঁজে পাচ্ছিলাম। হঠাৎ এক সময়ে বনদি বললেন, এবার তো আমায় উঠতে হবে সর্বাণী।
ইঙ্গিতটা বুঝে বললাম, কত দেব দিদি? যা তোমার খুশি। শোবার ঘরে গিয়ে আলমারি খুলে ভ্যানিটি ব্যাগ বার করলাম। কত দিই? 50 দেব না 100? 100ই দিই। বনদি টাকাটা পেয়ে ভীষণ খুশি। ঝোলা ব্যাগ থেকে একটা বই বার করে রসিদ লিখে দিলেন ঝটপট। বললেন, এই যে তুমি দুঃখী মেয়েদের জন্য ভাবলে, এইটাই আমার সবচেয়ে বড় পাওয়া সর্বাণী। ভারী প্রসন্ন মুখে চলে গেলেন বনদি। এরপর থেকে মাঝে মাঝেই আসা শুরু হলো বনদির। মাসখানেকের মাথায় এসে বেশ কয়েকটা পুরনো শাড়ি জামা নিয়ে গেলেন, হোমের মেয়েরা পরবে। হপ্তা তিনেক পর ফের এলেন। এবার প্রার্থনা টাকা। মেয়েদের জন্য উল বোনার মেশিন কিনবেন চাঁদা তুলে তুলে। আমি থাকি না বলে এখন আর দুপুরের দিকে আসেন না, হয় সন্ধেবেলা নয় বেছে বেছে ছুটির দিন। পুজোর মুখে মুখে এসে আরও শখানেক টাকা নিয়ে গেলেন। পুজোর সময়ে মেয়েগুলো পুরনো কাপড় পরে ঘুরবে, এ নাকি তার বুকে বাজছে। শীতের মুখে মুখে এলেন একবার। মেয়েদের হাতের কাজের একটা প্রদর্শনী করতে চান, কোনো ছোট হল ভাড়া নিয়ে। সেখানেও আমার সাহায্য দরকার। লেবু চটকালে তেতো হয়, আমি ক্রমশ উত্তক্ত বোধ করছিলাম। ছাত্রী পরিচয় দিয়ে তো মহাঘেরো হলো। কলেজে পড়াই জেনে আরও যেন জো পেয়ে গেছেন। ভাবছেন টাকার গাছে দর্শন মিলেছে, একে ঝাঁকালেই কিছু না কিছু মিলবে। আশ্চর্য, এ মানুষগুলো বোঝে না কোনো ব্যাপারে বেশি বাড়াবাড়ি করতে নেই। উনি সমাজসেবা করে নাম কিনছেন, আমি কেন বারবার তার জন্য কিছু করে খসিয়ে যাব? মাস মাস 5-10 টাকা করে নিয়ে যাক, সেও তবু মেনে নেওয়া যায়। কিন্তু এই যে একেবারে ঘাড়ের উপর উঠে পড়া, সময় অসময় জ্ঞানও নেই, এলে আজকাল আর উঠতেই চান না। নিজের মনে হোমের সমস্যার কথা বলে চলেছেন তো বলেই চলেছেন। বয়স হলে যা হয়, আগে কি বলেছেন তাও মনে থাকে না, একই কথার পুনরাবৃত্তি করে যান। দেতো হাসি হেসে শুনতে যে কী বিরক্তি লাগে। এই তো সেদিন থিয়েটার দেখতে যাব, দুম করে বনদির আবির্ভাব। হোমে কোন একটি মেয়ে নাকি আগের হপ্তায় অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে বনদিকে নাকি ছুটতে হয়েছিল হাসপাতালে। অপারেশন হয়েছে মেয়েটি, রক্ত জোগাড় করতে কিভাবে নাজেহাল হতে হয়েছে বনদিকে, সেই কাহিনীও বিস্তারিতভাবে শুনতে হলো মুখ বুজে। সবিতা চা মিষ্টি দিল। বনদির খাওয়া শেষ, আমি সমানে উসখুস করছি, অশোক ইশারা করছে ঘন ঘন, কিন্তু বনদি নট নরণচরণ। গেলেন প্রায় 6:45 বাজিয়ে। হুড়মুড় করে তৈরি হলাম বটে, ট্যাক্সিও নিলাম, তবু শো শুরু হওয়ার আগে কিছুতেই হলে পৌঁছতে পারলাম না। নাটকের মাঝখানে ঢোকা মানি দর্শকদের টিপ্পনি গেলা। অশোক তো সেদিন চোটে লাল। বলে, এত কিসের আহ্লাদীপনা, মুখের উপর বলতে পারো না আমার কাজ আছে? সত্যি, এবার বনদিকে সোজাসুজি কিছু বলে ফেলা দরকার, কাহা তোকার এই অত্যাচার সহ্য করা যায়। এবছর শীত ভালো করে পড়লই না। মাঘ মাসেই ঠান্ডা উধাও, ফাল্গুনে তো রীতিমতো গরম। ভোরের দিকে তাও একটু শিরশিরে ভাব থাকে, কিন্তু 9টা-10টার মধ্যেই বেজায় চলে যায় রোদ্দুর। ফাল্গুনে এমন গরম কালে ভদ্রে পড়ে। রবিবার সকাল একটু রান্না বান্না করছিলাম। অশোকের 2 পুরনো বন্ধু খাবে আজ সস্ত্রীক। বড় বড় চিংড়ি এনেছে অশোক, মালাইকারি হবে। সঙ্গে কই মাছের গঙ্গা যমুনা, সোনামুগের ডাল, ভেটকির ফ্রাই। প্রচুর হ্যাপা, নারকোল করো রে, দুধ বার করো রে, ফ্রাই করো রে। সবিতা সাহায্য করছে হাতে হাতে। রান্নাঘরে নিয়মিত থাকার অভ্যাসটা ছেড়ে গেছে বলে তবু যেন দিশা পাচ্ছি না। ভিনিগার ঠিকমতো ঢাললাম তো? তখনই কলিং বেলের আওয়াজ। অশোক এসে বলল, যাও, হয়ে গেল। কে? আর কে? তোমার দিদিমণি। এবার বনদি বেশ কিছুদিন পরে এলেন, প্রায় মাস 2 তবু শুনে এই মেজাজটা তেতো হয়ে গেল। আবার এই অসময়ে? ভুরু কুচকে বললাম, কাটিয়ে দাও না, বলো আমি ভীষণ ব্যস্ত। বললে কি নড়বেন? অশোক ঠোঁট উল্টালো। খাল কেটে কুমির এনেছ, নিজের কুমির নিজেই সামলাও। আহা, দরকারটা কি একবার জিজ্ঞেস করে দেখো না। গিয়ে জেনে নাও, তবে দয়া করে মনে রেখো 12টা বাজে, প্রভাস পল্লব রায় এক্ষুনি এসে পড়ল বলে। ন্যাপকিনে হাত মুছতে মুছতে ড্রয়িং প্রেসে এলাম। বেজার মুখে একটা ইলাস্টিক হাসি টেনে বললাম, কি খবর দিদি? বনদি খবরের কাগজখানা উল্টোচ্ছিলেন। মুড়ে রেখে বললেন, তুমি কেমন আছো? ভালো। ঝটপট বলে ফেললাম, রান্না করছি, কিছু গেস্ট আসছেন খেতে।
ও, তাহলে তো এখন আসাটা উচিত ছিল না। মনে মনে বললাম, উচিত অনুচিতের বোধ আছে আপনার? মুখে বললাম, না না, বলুন, কিছু বলবেন? বনদির মুখে যেন সেই হাসি ফুটল। তোমার কাছে একটা বিশেষ প্রার্থনা নিয়ে এসেছিলাম সর্বাণী, তুমি কিন্তু কিছুতেই না বলতে পারবে না। ধপ করে মাথাটা গরম হয়ে গেল। ব্যঙ্গের সুরে বলে ফেললাম, আপনি তো প্রার্থনা ছাড়া আসেন না দিদি। বনদি থমকে গেলেন। দ্বিধান্বিত স্বরে বললেন, না না, ঠিক তেমন নয়। অর্থাৎ টাকা পয়সা জামা কাপড় ছাড়াও অন্য কিছু ধসবে এবার। অসহিষ্ণু গলায় বললাম, যা বলার একটু তাড়াতাড়ি বলুন প্লিজ। এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন বনদি। তারপর মৃদু স্বরে বললেন, হোমের মেয়েরা তোমায় একদিন দেখতে চায় সর্বাণী। ওরা তোমার কথা আমার মুখে অনেক শুনেছে তো, কত কি করেছ তুমি ওদের জন্য। তপ্ত মেজাজ হোঁচট খেয়ে গেল, গলা নেমে গেছে। ও মা, আমি গিয়ে কি করব? তেমন কিছু নয়, এই একটু ওদের সঙ্গে আলাপ করবে, কথা টথা বলবে। তুমি তো লেখাপড়া শিখেছ, তোমার সঙ্গে কথা বললে ওরা অনুপ্রাণিত হবে। বলতে বলতে হাসিটা যেন একটু ম্লান হলো বনদির। আমার জ্ঞান আর কতটুকু? তুমি উচ্চশিক্ষিত, আমার চেয়ে অনেক বেশি জানো। তোমার সঙ্গে আলাপ হলে ওরা অনেক কিছু শিখবে। বনদির চোখে চোখ রাখতে পারলাম না, মাথা নামিয়ে নিলাম। বনদি উৎসুক মুখে বললেন, যেতে হবে কিন্তু সর্বাণী, সামনের শনিবার, ওদিন আমাদের হোমের জন্মদিন। আমার খুব ইচ্ছে তুমি সেদিন, আমি এসে তোমায় নিয়ে যাব। এরপর কি বনদিকে ফেরানো সম্ভব? আলগোছে বললাম, আচ্ছা আচ্ছা, সে হবে ক্ষণ। তাহলে আমি শনিবার আসছি, বিকেলবেলা তুমি তৈরি থেকো, 4টে নাগাদ। বনদি উঠে পড়ল। এতক্ষণ পর বনদিকে লক্ষ্য করলাম ভালো করে। এই কদিনেই যেন আরও একটু বুড়িয়ে গেছে বনদি।